আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। ইসরায়েলের যে আগ্রাসন তার চারিদিকে চালাচ্ছে, সেই আগ্রাসনের সর্বশেষ যে আক্রান্তকারী দেশ যদি বলি সেটা হচ্ছে এখন লিবিয়া। লিবিয়ায় ইসরায়েল আনুষ্ঠানিকভাবে একটা ফুল স্কেল যুদ্ধ শুরু করেছে। ইসরায়েলের সেনাবাহিনী এই যুদ্ধের জন্য ইসরায়েলের ক্যাবিনেটের কাছ থেকে, ইসরায়েলের সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে এবং অনুমতি পাওয়ার পরপরই ব্যাপকভাবে বোমা হামলা করেছে লেবাননের দক্ষিণ অঞ্চলে, অর্থাৎ ইসরায়েল লেবানন সীমান্তের কাছাকাছি লেবাননের যে অঞ্চলগুলো আছে, যে এলাকাগুলো আছে, সেগুলোতে ইসরায়েলের বিমান বাহিনী ব্যাপক পরিমাণে বোমা হামলা চালাচ্ছে। লেবাননের ওই অঞ্চলেই মূলত হিজবুল্লাহর বেশিরভাগ সদস্য বা হিজবুল্লাহ বেশি অ্যাক্টিভ। এখন ওই অঞ্চলে যুদ্ধ শুরুর সময় বা যুদ্ধ শুরুর পরপরই অথবা যুদ্ধ শুরুর প্রায় সমসাময়িক সময় হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে গত 2 দিন ধরে ইসরায়েল যে হামলাগুলো চালাচ্ছে, আপনারা জানবেন গত 2 দিনের ভিডিওতে আমি এটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি যে প্রথমবার আক্রমণ হয়েছে পেজার ডিভাইসে, দ্বিতীয়বার আক্রমণ হয়েছে ওয়াকিটকি রেডিও এবং ল্যাপটপে, আরো বিভিন্ন ধরনের ডিভাইসে। এই ডিভাইসগুলো বিস্ফোরিত হয়ে প্রায় 5,000-এর মতো লোক হতাহত হয়েছে। এখন নাসরুল্লাহ বলছেন যে ইসরায়েলের টার্গেট ছিল এই 5,000 লোককে হত্যা করা, কিন্তু আমাদের বিচক্ষণতার কারণে এবং লেবাননের সাধারণ মানুষের সহযোগিতার কারণে তারা 5,000 লোককে হত্যা করতে পারেনি। সেখানে তাদের এই পরিকল্পনা আমরা নস্যাৎ করে দিয়েছি। সেখানে প্রায় 2-3 ডজন মানুষ নিহত হয়েছে, বাকি আহত হয়েছে, বেঁচে আছে যে কোনোভাবেই হোক। এবং তিনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে ইসরায়েল গত 2 দিনে যে কাজগুলো করেছে এটা আসলে লেবাননের বিরুদ্ধে বা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ডাক দেওয়ার শামিল। তিনি বলছেন যে ইসরায়েল যে কাজগুলো করেছে এটা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ডাক দেওয়ার শামিল। এবং তার কথা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে প্রতিশোধ নেব, ইসরায়েল যে অপরাধ করেছে এই অপরাধের ন্যায্য প্রতিশোধ আমরা ইসরায়েলের বিরুদ্ধে নেব। সেটা কখন, কিভাবে নেব, কি প্ল্যানে নেব সেটা আমরা পুরোপুরি প্রস্তুত করেছি, কিন্তু আমি এখন এটা ওপেন করছি না। তার কথা হচ্ছে এটা শুধুমাত্র আমার ইনার সার্কেল বা আমার খুব কাছের অল্প কয়েকজন লোক জানে, এর বাইরে কেউ জানে না। এর মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে হিজবুল্লাহ একটা পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে এবং হিজবুল্লাহর পরিকল্পনা খুব কম মানুষের কাছে, কম মানুষের সাথে আলোচনা করা হয়েছে ফাইনাল পরিকল্পনা নিয়ে। কারণ কি? কারণ হচ্ছে শুধুমাত্র গত 2 দিনই না, গত 2 দিনেরও আগ থেকে হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের সদস্য, নেতা, শীর্ষ নেতা, বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের সামরিক কর্মকর্তাদেরকে যেভাবে ইসরায়েল টার্গেট করে হত্যা করেছে, তাতে হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের একটা বিশ্বাসের অভাব বা অবিশ্বাস, সন্দেহ দানা বেঁধেছে। কে কাকে কতটা বিশ্বাস করবে, কোন সদস্যটি বা কোন পর্যায়ের কোন নেতা যে ইসরায়েলের চর হয়ে কাজ করছে সেটাই এখন নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে হিজবুল্লাহর জন্য। ইসরায়েল গত 2 দিনে হিজবুল্লাহর সদস্যদেরকে টার্গেট করে যেভাবে হামলা করেছে, ব্যাপকভাবে গণহারে টার্গেট করে হামলা করেছে, এই হামলা ইতিহাসে, অনেকেই বলছেন যে ইতিহাসে বিরল। ঠিক সেই হামলার পরে ইসরায়েলের গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী ইসরায়েল লেবাননে 3য় যুদ্ধ চালাচ্ছে, 3য় লেবানন যুদ্ধ। এর আগে 1982 সালে ইসরায়েল লেবানন যুদ্ধ হয়, এরপরে 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ হয় এবং এখন এই 3য় যুদ্ধ শুরু করেছে। এটা বলছে ইসরায়েলের গণমাধ্যম এবং তাদের দাবি যে এটা হচ্ছে অফিসিয়াল ভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে না, শুধু হিজবুল্লাহর বিরুদ্ধে তথা লেবাননের বিরুদ্ধে অফিসিয়াল ভাবে ইসরায়েলের ফুল স্কেল যুদ্ধ। এখন এই যে যুদ্ধটা আসবে, ইসরায়েল যে এই যুদ্ধটা করবে, এরকম একটা যুদ্ধে জড়াবে, এটা মোটামুটি গত প্রায় 1 বছর ধরেই এটা নিয়ে কানাঘুষা চলছিল বিভিন্ন ভাবে। কখন এই যুদ্ধটা শুরু হবে শুধুমাত্র সেই দিনক্ষণটাই নির্দিষ্ট ছিল না। কখনো মনে হচ্ছে 1 মাস পরে এটার জন্য ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে, কখনো মনে হচ্ছে যে না ইসরায়েলের আগে হিজবুল্লাহ পুরোপুরি যুদ্ধের ঘোষণা দেবে। কিন্তু এখন এসে দেখা গেল যে দুই পক্ষই অফিসিয়াল ভাবে সরাসরি পূর্ণ যুদ্ধ বা ফুল স্কেল যুদ্ধের ঘোষণা না দিলেও উভয় পক্ষই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এখন এখানে অনেকগুলো প্রশ্ন। এক হচ্ছে যে এই যুদ্ধের বিরুদ্ধে হিজবুল্লাহর পাল্টা আক্রমণটা কতটা শক্তিশালী, কতটা ভয়ঙ্কর হতে পারে, হিজবুল্লাহ এটার বিরুদ্ধে কতটা প্রস্তুত, আর এই যুদ্ধ অন্য কোনো দেশে ছড়িয়ে পড়তে পারে কিনা, ইরান এই যুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেবে। হিজবুল্লাহর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে হিজবুল্লাহ একটা ফুল স্কেল যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং 2006 সালে ইসরায়েল লেবাননের মধ্যে ঢুকে হিজবুল্লাহর বিরুদ্ধে যে আক্রমণটি করেছে, সেই আক্রমণে মাত্র অল্প কয়েক দিনেই ইসরায়েল যেভাবে কুপকাত হয়েছে, ইসরায়েল যেভাবে পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে, সেখান থেকে হিজবুল্লাহ এই 2006 সাল থেকে আজ পর্যন্ত পুরোপুরি
প্রস্তুতি নিয়েছে। লেবাননের সাথে যে যুদ্ধটি এতদিন, এই যে 2006 সালের যুদ্ধ, সেই যুদ্ধে ইসরায়েল তার সবকিছু নিয়ে ঢুকেছিল এবং তখন মনে করা হয়েছিল যে ইসরায়েল লেবাননের দক্ষিণ অংশ দখল করে নিয়ে তারপরে হচ্ছে সেখানে সেটাকে ইসরায়েলের অংশ বানিয়ে নেবে, কিন্তু সেই সময়ও হিজবুল্লাহর বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, শেষ পর্যন্ত তার পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে। এখন হিজবুল্লাহর কথা হচ্ছে যে তারপরে আমরা সামরিক কৌশলে অনেক এগিয়েছি বিভিন্নভাবে, ইরান থেকে প্রযুক্তি নিয়ে, তারপর নিজেদের প্রযুক্তিকে আরো ডেভেলপ করে, নিজেদের অস্ত্র তৈরির সক্ষমতাকে আরো বাড়িয়ে, নিজেদের অস্ত্র প্রশিক্ষণকে আরো বাড়িয়ে, ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা সম্পর্কে তথ্য নিয়ে, ইসরায়েলের সামরিক পরিকল্পনা সম্পর্কে তথ্য নিয়ে তারা তাদের নিজস্ব সামরিক পরিকল্পনা তৈরি করেছে। সুতরাং এবার ইসরায়েল যদি লেবাননে অথবা হিজবুল্লাহর উপরে যদি ফুল স্কেলে একটা যুদ্ধ শুরু করে, তাহলে 2006 সালের চেয়েও আরো শোচনীয় পরাজয় বরণ করতে হবে। কিন্তু এই যুদ্ধ শুরুর আগেই যদি আমরা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটা বা সাইকোলজিক্যাল যুদ্ধ যেটা, সেটার দিকে তাকাই, তাহলে দেখা যায় যে এই যুদ্ধ শুরুর আগেই ইসরায়েল সাইকোলজিক্যাল যুদ্ধে এখনো পর্যন্ত সুপেরিয়রিটি দখল করে রেখেছে। যেমন গত 2 দিনের যে আক্রমণটি, যে হামলাটি ইসরায়েল করেছে, সেই হামলায় শুধুমাত্র লেবানন অথবা হিজবুল্লাহ না, বরং সারা বিশ্বই একটা বড় ধরনের শক বা ধাক্কা খেয়েছে যে এটা কি ধরনের হামলা, কিভাবে এটা হতে পারে। যখন এই বিশ্লেষণগুলো করছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে মানুষ যে এই হামলাটি কিভাবে সম্ভব, তাহলে সবার ডিভাইসগুলো কি আসলেই নিরাপদ নাকি অনিরাপদ, এই ডিভাইসগুলোতে কিভাবে এই হামলাটি করা হয়, এটা যখন খুঁজছে, এবং এই হামলার পিছনে হিজবুল্লাহর মধ্য থেকে কতগুলো কারা কারা কিরকম জ্বর মোসাদের হয়ে কাজ করছে, সেগুলো নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, ঠিক সেই মুহূর্তে ইসরায়েল ব্যাপক পরিমাণে হিজবুল্লাহর উপরে বা লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা চালাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে ব্যাপক পরিমাণে একটা অপ্রস্তুতির মধ্যে ফেলেই হিজবুল্লাহকে ইসরায়েল আক্রমণটি করছে। যদিও হিজবুল্লাহ বলছে যে আমরা যথেষ্ট পরিমাণে প্রস্তুত, আমাদের 2 লাখ কি বলে মিসাইল প্রস্তুত আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রোন প্রস্তুত আছে। কিছুদিন আগে লাইভ ফুটেজ দেখিয়েছিল ড্রোন ইসরায়েলের একেবারে মধ্যে পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার লাইভ ফুটেজ দেখিয়েছিল। সেটার মাধ্যমে সে প্রমাণ করার চেষ্টা করেছিল যে তার হচ্ছে সামরিক সক্ষমতা বেড়েছে। কিন্তু গাজা ভূখণ্ডের যুদ্ধ থেকে আমরা যেটা দেখতে পারি, বা গাজা ভূখণ্ডের আক্রমণ থেকে আমরা যেটা দেখতে পারি, যে আপনি মাটির নিচে যথেষ্ট পরিমাণে একটা টানেল নেটওয়ার্ক করার পরেও যদি আপনার এয়ার সুপেরিয়রিটি না থাকে, অর্থাৎ আপনার যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এই আকাশ ব্যবহার করে, আকাশপথকে ব্যবহার করে শত্রুর উপরে পাল্টা আক্রমণ করার শক্তি যদি আপনার না থাকে, তাহলে সেই শক্তির বিরুদ্ধে দাঁড়ানো অনেক কঠিন। অর্থাৎ আপনি ট্যাঙ্ক যদি ইসরায়েল থেকে লেবাননের মধ্যে ঢুকে, ব্যাপক পরিমাণে ট্যাঙ্ক, হয়তো সেখানে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ বড় ধরনের একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, বা হিজবুল্লাহ ইসরায়েলকে বড় ধরনের একটা আক্রমণ করতে পারবে, ক্ষতি করতে পারবে, বড় ধরনের পাল্টা আক্রমণ করতে পারবে। কিন্তু যতদিন পর্যন্ত এই পদাতিক বাহিনী অথবা ট্যাঙ্ক বাহিনী না ঢুকবে, যতদিন পর্যন্ত শুধুমাত্র আকাশ সীমা ব্যবহার করে এরপরে হচ্ছে যুদ্ধ বিমান দিয়ে ব্যাপক পরিমাণে বোমা হামলা চালাবে ইসরায়েল, ততদিন পর্যন্ত হিজবুল্লাহ বলা যেতে পারে যে অনেকটাই অসহায়ের মতো থাকবে। এখন হাসান নাসরুল্লাহ আজকে যে বক্তব্য দিয়েছেন, সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বা তার বক্তব্য থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে তিনি বলেছেন যে আমরা এতদিন চেয়েছি যে হিজবুল্লাহর কাছাকাছি যেন চলে এসে ইসরায়েলের সৈন্যরা, সুতরাং লেবাননের মধ্যে যদি ঢুকে পড়ে তাহলে আমাদের আরো কাছে চলে আসবে তারা, এবং আমরা তাদেরকে আরো সহজে মারতে পারবো। এটা হচ্ছে তার যুক্তি, যে এতদিন পর্যন্ত আমরা দূর থেকে রকেট ছুড়তাম, সেই রকেটে হচ্ছে ঠিক মতো অনেক সময় আঘাত পড়তো, অনেক সময় আঘাত হতো না, কিন্তু আমরা চেয়েছি যে ওরা যেন আমাদের কাছে আসে, শত্রু আরো কাছে আসবে, আমরা আরো বেশি মারবো। এটা হচ্ছে তার কথা। দ্বিতীয় হচ্ছে তিনি এইবারও কিন্তু স্পষ্টভাবে যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করলাম, এটা তিনি বলেননি। তিনি বলেছেন যে যে ঘটনাগুলো ঘটেছে এতে আমরা বলতে পারি যে ইসরায়েল আসলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সুতরাং আমাদের পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে, বা জবাব দেওয়ার সময় দিনক্ষণ আমি ঠিক করে রেখেছি, এরকম একটা কথা। আর চতুর্থ হচ্ছে যে তার পুরো অর্গানাইজেশনের মধ্যে যে একটা সন্দেহ, একটা একে অপরকে অবিশ্বাস যে দানা বেঁধেছে, সেটা হয়তো খুব সহজেই মিটিয়ে ফেলার পর্যায়ে আপাতত নেই। সেটাকে রেখেই তারা এই তাদের পুরো সামরিক পরিকল্পনাটা প্রস্তুত করেছেন। এখন ইসরায়েল যেভাবে হামলা করেছে, হিজবুল্লাহ কি সেইভাবেই তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে পাল্টা হামলা করবে? যেমন যেটা আমরা বললাম যে হচ্ছে 2 লাখের মতো যদি তার মিসাইল থাকে, সেগুলোকে ইসরায়েলে যদি হচ্ছে ব্যাপক পরিমাণে ছোড়া হয়, তাহলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা। সেটা করবে নাকি থেমে থেমে বা অপেক্ষা করে, ধৈর্য ধরে, তারপরে হচ্ছে পরিকল্পনা করে, আস্তে আস্তে সময় ক্ষেপণ করে ব্যাপকভাবে কৌশলে পাল্টা আক্রমণ করবে, সেটা দেখার বিষয়। এখন ইরান কি করবে এই প্রশ্ন। ইরান মনে করা হচ্ছে যে হিজবুল্লাহর এই বিশেষ করে
গত প্রায় 15-20 দিন বা 1 মাসে হিজবুল্লাহর যে পাল্টা আক্রমণগুলো, হিজবুল্লাহর যে আক্রমণগুলো ইসরায়েলের মধ্যে হয়েছে এবং ইসরায়েল যে ভিন্নভাবে হিজবুল্লাহর উপর আক্রমণগুলো করেছে, এতে ইরান নিজেকে কিছুটা সরিয়ে রাখার চেষ্টা করেছে। এখন এই সরিয়ে রাখার চেষ্টার কারণ কি? কারণ যদি আমরা খুঁজতে যাই, দেখবেন যে ইরান তার উপরে যতগুলো আক্রমণ গত 1 বছরে করা হয়েছে, ইরান সেই আক্রমণগুলোর এখনো পর্যন্ত, যদি আমরা স্পষ্টভাবে বলি বা নিজেদের মত থেকে বলি, যে এখনো পর্যন্ত আপাত দৃষ্টিতে কোনো ধরনের স্পষ্ট পাল্টা আক্রমণ করে নাই। এখন এই পাল্টা আক্রমণ না করাটাকে 2 ভাবে বলা যায়। একটা হচ্ছে যে সেখানে একটা রফা দফা হয়েছে, সেই রফা দফার কারণে ইরান ধীর গতিতে বা তার কৌশলের নীতি অবলম্বন করে পাল্টা আক্রমণ করছে না। এখন ইরান যেখানে এত বড় ধরনের আঘাতগুলোর পরেও পাল্টা আক্রমণ করছে না, সেখানে ইরান হিজবুল্লাহকে দিয়ে পাল্টা আক্রমণ করাচ্ছে, নাকি ইরান চাচ্ছে যে হিজবুল্লাহ যেন বেশি পরিমাণে একটা সরাসরি যুদ্ধে না জড়ায়, সেটার জন্য হিজবুল্লাহরও লাগাম টেনে ধরতে চেয়েছে, কিন্তু হিজবুল্লাহ সেটা না শুনে আরো বেশি ইসরায়েলের উপর আক্রমণ করে মোটামুটি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন ইসরায়েল হিজবুল্লাহর উপর আক্রমণ করেছে এবং ইরান এখন স্পষ্টতই চুপ বলা যায় এখনো পর্যন্ত। আমি জানি না কোন যুক্তিটা সঠিক, আপনার কাছে কি মনে হয় আমি জানি না, কিন্তু এরকম ভাবে 2-3টা যুক্তি দেওয়া সম্ভব। তবে ইরানের এই চুপ থাকার পরেও গতকালকে এবং আজকে ইরানের পক্ষ থেকে কিছু বক্তব্য এসেছে যে আমাদের হামাসের নেতাকে হত্যা করা, তারপরে হচ্ছে ইরানের অন্যান্য নেতাদেরকে হত্যা করার পিছনে ইসরায়েল জড়িত থাকার যে কথাটি বলা হচ্ছে এবং এটার জন্য ইরান যে পাল্টা প্রতিশোধ নিবে, সেটা ইরান অবশ্যই নিবে, সুযোগ সময় বুঝে নিবে। এটা হচ্ছে ইরানের কথা, আজকে যে বক্তব্য এসেছে। কিন্তু হিজবুল্লাহর উপরে যে আক্রমণ গত 2 দিন ধরে হয়েছে, সেটা নিয়ে স্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত দেখা যায়নি, বড় ধরনের বক্তব্য এখনো পর্যন্ত ইরান থেকে আসেনি। যে হিজবুল্লাহর উপরে যদি হচ্ছে ইসরায়েল ব্যাপকভাবে আক্রমণ চালায়, তাহলে ইরান তার সবকিছু নিয়ে হিজবুল্লাহর পাশে দাঁড়াবে। ইরান তার যুদ্ধ বিমান দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, তারপরে হচ্ছে মিসাইল দিয়ে, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে হিজবুল্লাহর পাশে দাঁড়াবে, এই ধরনের কোনো বক্তব্য নাই। এখন এটার উত্তরেও বলা যেতে পারে যে ইরানের এরকম বক্তব্য দেওয়ারই দরকার নেই, যেহেতু হিজবুল্লাহ হচ্ছে ইরানেরই তৈরি করা, ইরানেরই নির্দেশে চলা, ইরানের সর্বোচ্চ নেতার অনুমতিতে, তার কাছ থেকে পুরোপুরি অনুমোদন নিয়ে যে কোনো কাজ করা একটা সংগঠন হিজবুল্লাহ। সুতরাং সেখানে হিজবুল্লাহকে সমর্থন দেয়া, হিজবুল্লাহকে সাপোর্ট দেয়া ছাড়া তো আর ইরানের কিছু নেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইরান এখনো পর্যন্ত এটাকে মূল্যায়ন করার চেষ্টা করছে যে আসলে ইসরায়েল কোন দিকে যেতে চাইছে। ইসরায়েল কি শুধুমাত্র গাজা নিয়ে পড়ে থাকার মতো অবস্থায় তো আর এখন নেই, এখন হিজবুল্লাহ নাম করে লেবাননের দক্ষিণ অঞ্চলে ঢোকার চেষ্টা করছে। শুধুমাত্র তাই না, যে বিষয়টি বেশি একটা সামনে আসে না সেটা হচ্ছে সিরিয়ার একটা অংশে হিজবুল্লাহ ঢুকে যেতে পারে। যদি তাই হয় তাহলে সিরিয়ার একটা অংশে ইসরায়েল ঢুকে যেতে পারে। যদি তাই হয় তাহলে এই যুদ্ধটা আরো কয়েকটা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা, এটা সবাই বলছে এখন। যে পরিস্থিতিতে এখন ইসরায়েল সব দিকে তাণ্ডব ছাড়াচ্ছে, তাতে এই যুদ্ধটা আরো অনেকগুলো দেশে ছড়িয়ে পড়তে পারে। এখন এখানে আসলে বিষয় যুদ্ধ ছড়িয়ে পড়া না, প্রশ্ন যদি আরো বড় করে করতে হয় তাহলে ইসরায়েল এত তাণ্ডব চালাচ্ছে, পশ্চিমাদের এত সমর্থন পাচ্ছে, এবং এই তাণ্ডব চালানোর পরও, গাজাকে ধূলিসাৎ করে দেওয়ার পরও ইসরায়েল কেন থামছে না? এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয় তাহলে আমাদেরকে এভাবে দেখতে হবে বিষয়টা, যে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে অনেকবার আরব দেশগুলোর সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, এবং বলা যায় যে সবগুলো যুদ্ধেই ইসরায়েলের কথা অনুযায়ী বিজয়ী হয়েছে, কিন্তু সবগুলো যুদ্ধে বিজয়ী হয় না। অনেকগুলো যুদ্ধেই ইসরায়েল আরব দেশগুলোর অনেক অংশ দখল করে আবার সেগুলোকে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। এখন সেই ইসরায়েল বর্তমানে এমন একটা অবস্থায়, এমন একটা পরিস্থিতিতে আছে যে সে গাজা ভূখণ্ডে 41,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, কিন্তু কোনো একটা মুসলিম দেশ তার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়নি। সে লেবাননে আক্রমণ করছে, হিজবুল্লাহর এই যে গত পরশু যে কাজগুলো করেছে, এটা আসলে এক ধরনের যুদ্ধ অপরাধ। সে এই কাজগুলো করেছে, টার্গেট করে করে আরেকটা দেশের মানুষকে মেরেছে, এটা নিয়ে কারো কোনো টু শব্দ নেই। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে যখন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাপোর্ট, আমেরিকার সাপোর্ট, ইউরোপীয় ইউনিয়নের সাপোর্ট, পশ্চিমা দেশের সাপোর্ট, এবং বিরুদ্ধে বলতে গেলে কোনো দেশই দাঁড়াচ্ছে না, এরকম একটা পর্যায়ে ইসরায়েল কি করবে? এরকম একটা পর্যায়ে ইসরায়েল যেটা করবে সেটা হচ্ছে তার সম্প্রসারণ, যে আমি আরো কোন জায়গা থেকে, কোন দেশ থেকে জায়গা দখল করতে পারি। এবং দেখুন, গাজা যুদ্ধই না শুধু, গাজাতে যে ধরনের আক্রমণ চলছে, পশ্চিম তীরে ঠিক একই ধরনের আক্রমণ চলছে। কিন্তু গাজাতে যেভাবে মানুষ মেরেছে, মানুষের বাড়িঘর দখল করেছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, ঠিক একই কাজ পশ্চিম তীরে চলছে। পশ্চিম তীরে আমরা জানি যে একটা ফিলিস্তিন সরকার নামে কিছু আছে, তাদের কোনো বক্তব্য আছে? নেই। গত কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার একটা প্রোগ্রামে সে ম্যাপ দেখিয়েছে যে এইভাবে আমরা হচ্ছে এই কাজগুলো করছি। সেই ম্যাপে গাজা ভূখণ্ডকে ঠিকই গাজা ভূখণ্ড হিসেবে দেখিয়েছে, কিন্তু পশ্চিম তীরকে দেখায়নি, পুরো পশ্চিম তীর ইসরায়েলের অংশ হিসেবে সে দেখিয়েছে সেখানে। তো
এই পশ্চিম তীরকে দখল করা, গাজা দখল করা, এটাই ইসরায়েলের শেষ টার্গেট না। ইসরায়েলের টার্গেট হচ্ছে মিশর থেকে জায়গা দখল করা, জর্ডান থেকে জায়গা দখল করা, লেবানন থেকে জায়গা দখল করা, ইরাক থেকে জায়গা দখল করা, সিরিয়া থেকে জায়গা দখল করা, পারলে তুরস্ক থেকে জায়গা দখল করা এবং গ্রেটার ইসরায়েল তৈরি করা। গ্রেটার ইসরায়েলকে হয়তো অনেকে ইউটোপিক চিন্তা ভাবনা বলতে পারেন, কিন্তু সেটা না হলেও ইসরায়েল বর্তমানে যে জায়গাটুকুতে আছে সে তার এই জায়গা প্রসারিত করে আরো বেশি ইহুদিদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসার পরিকল্পনা। এটা আজকে না, বহুদিনের। এবং এ কারণেই দেখবেন যে নেতানিয়াহু এত কিছু করলেও দেশের মধ্যে একটা অংশ তার বিরুদ্ধে বিক্ষোভ করছে, কিন্তু তাকে ক্ষমতার থেকে নামিয়ে দেওয়ার জন্য কেউ কাজ করছে না। বিক্ষোভ করছে, ঠিক আছে, একটা মানুষের ক্ষোভ আছে, সেটাকে নিয়ে আসা দরকার। ইউরোপের কিছু দেশ ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনে 2 রাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র গঠন হবে, ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু যুদ্ধ বন্ধের জন্য কার্যত কেউ পদক্ষেপ নিচ্ছে না। বরং এতে আমরা বলতে পারি যে হাততালি দিচ্ছে যে ঠিক আছে নেতানিয়াহু, তুমি সামনে আগাও, আগাও, তুমি করো, এখনই তো সুযোগ, মোক্ষম সুযোগ। আমেরিকায় নির্বাচন হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, মুসলিম দেশগুলো মোটামুটি চুপচাপ আছে, আগাও তুমি। এবং এই মোক্ষম সুযোগে সে কি করবে? এই মোক্ষম সুযোগে সে অবশ্যই তার জায়গা পরিধি বাড়ানোর চেষ্টা করবে। এখন এই পরিধি বাড়ানোর যে পরিকল্পনা, এটা ঠেকানোর মতো কে আছে? এটা ঠেকানোর মতো এখন বলা যায় যে কোনো একটা দেশ এটা করতে পারবে না। ইরান অনেক চেষ্টা করেছে, অথবা বলে অনেক হাক ডাক দিয়েছে, অনেকভাবে বলেছে, কিন্তু ইরানের একার পক্ষেও এটা করা সম্ভব না। কারণ ইসরায়েলের পেছনে আছে হচ্ছে সবগুলো বড় শক্তি। তো এখানে ইরানও যদি হয়, ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে লড়ে, শুধুমাত্র তো ইসরায়েলের বিরুদ্ধে নয়, আমেরিকার বিরুদ্ধে, নেটোর বিরুদ্ধে, ব্রিটেনের বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে, জার্মানির বিরুদ্ধে, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে, আরব দেশগুলোর বিরুদ্ধে, সৌদি আরবের বিরুদ্ধে, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে, জর্ডানের বিরুদ্ধে, মিশরের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে লড়তে হবে যদি এরকম লড়ে। আজকে হামাস যে লড়াইটা করছে সবার বিরুদ্ধে লড়ছে, সবার, সারা বিশ্বের বিরুদ্ধে লড়ছে, তারপরে তার এতটুকু টিকে আছে। তো যে কারণে এই পরিস্থিতি যে শুধুমাত্র লেবাননেই থাকবে এটা মনে হয় না, এটা হয়তো আরো কয়েকটা দেশে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মাধ্যমে বিষয়টি এরকম না যে হিজবুল্লাহ একেবারে শেষ হয়ে যাচ্ছে, কিছুই করতে পারবে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যখন দখলদার কোনো বাহিনী অন্য কারো বাড়িঘর দখল করে, অন্য কারো এলাকা গিয়ে দখল করতে চায়, সেই দখল যথেষ্ট সহজ না, সম্ভব না। হ্যাঁ, যেটা বললাম যে আকাশপথে প্রচুর পরিমাণে বোমামের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারবে, কিন্তু দখল করতে পারবে কিনা, দখল করে রাখতে পারবে কিনা, ঢুকে তারপরে হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং সেই ঢুকে দাঁড়িয়ে থাকার বিরুদ্ধে যে যুদ্ধ, মনে হয় যে সেই যুদ্ধেরই পরিকল্পনা করছে হিজবুল্লাহ, যেটা আমরা হামাসের ক্ষেত্রে দেখেছি গাজা ভূখণ্ডে। মাটির উপরে সবকিছু ধূলিসাৎ করে দিলেও ইসরায়েল সেখানে ঢুকে টিকতে পারছে না। এটাকে কোনো পক্ষের জয় পরাজয় বলার চেয়ে বাস্তবিক যে দৃশ্য সেটাকে বর্ণনা করার চেষ্টা করছে, যে সে টিকতে পারছে না। ব্যাপক পরিমাণে ইসরায়েলের ক্ষতি হচ্ছে, হ্যাঁ হামাসের ক্ষতি হচ্ছে, ফিলিস্তিনিরা নিহত হচ্ছে, ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, ঠিক একইভাবে হয়তো এখানে হবে, কিন্তু টিকতে পারবে কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার। ইসরায়েল এই যে গাজা ভূখণ্ডে যে টিকতে পারেনি, এটা ইসরায়েলের জন্য বড় ধরনের একটা মুখে চুনকালি পড়া। অনেকে ইসরায়েলের সাবেক অনেক সেনা কর্মকর্তারা এটা স্পষ্ট করেছেন যে ইসরায়েলের এই গাজা আক্রমণ নিয়ে নেতানিয়াহু যত যাই বলুক, কিন্তু সে সেখানে সফল না। সে বলেছে হামাসকে শেষ করবো, করতে পারেনি, আরো বেশি শক্তিশালী হয়েছে। হ্যাঁ, সাধারণ মানুষকে মেরেছে, গাজা ভূখণ্ডকে ধূলিসাৎ করেছে, কিন্তু এটা তো আসলে যুদ্ধের মূল যে বিজয় যদি বলা হয় সেটা না। ঠিক একইভাবে আজকে লেবাননে ইসরায়েল ঢুকে যে তাণ্ডব চালাচ্ছে, সেই তাণ্ডব শেষ পর্যন্ত যে কোন পক্ষের জয় পরাজয় নিয়ে আসবে সেটা এই মুহূর্তেই বলা সম্ভব না, সহজ না। তবে হিজবুল্লাহ যতটা না এই যুদ্ধ শুরুর জন্য দায়ী, তার চেয়ে অনেক অনেক অংশে বেশি দায়ী হচ্ছে ইসরায়েল। এই কথা বলে আজকে এখানে শেষ করছি। আপনাদের মন্তব্যগুলো অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো, আপনারা কি চিন্তা করছেন এবং আপনারা কি মনে করেন এই যুদ্ধ কোন দিকে যেতে পারে, এবং মুসলিম বিশ্বের এই যুদ্ধে তাদের ভূমিকাটা কি, এই ভূমিকা নিয়েও আপনাদের মন্তব্যকে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের অনেক সময় পথ দেখায় আপনাদের মন্তব্য, আপনাদের পরামর্শগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।